আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমাদের গন্তব্য চট্টগ্রামের সোনাইছড়ি। আমাদের গন্তব্যটি শুরু হয় খিলগাঁও তালতলা মার্কেট থেকে। অ্যাকচুয়ালি আমাদের আমরা ভ্রমণ পিপাসু মানুষ, ভ্রমণ করার জন্য খুবই সময়ের স্বল্পতা ব্যস্ততার মাঝেও আমরা প্রায়ই চেষ্টা করি ঘোরাফেরা করার জন্য বা বাংলাদেশি স্পটগুলি। আমাদের যাত্রাটি যেহেতু খিলগাঁও থেকে শুরু হয়, আমরা এখন খিলগাঁও ফ্লাইওভারের মধ্যে আছি। আসলে আমরা রাত 12টার থেকেই আমরা প্রত্যেকটা ট্রিপে বা প্রত্যেকটা ট্যুরে আমরা রাত 12টার পরে গাড়ি ছাড়ি। আর আমরা নর্মালি হাইস গাড়ি করে যাই। রাতের যে একটা পরিবেশ আসলে সত্যি অনেক সৌন্দর্য। বাইক দিয়ে যাওয়ার ইচ্ছা ছিল কখনো, কিন্তু বাইক দিয়ে আসলে পাশে যে পিছনে যে বসবে সে কখনো ইচ্ছা করে না। এই যে আমাদের ড্রাইভার ছিল কাউসার ভাই, এই যে শহীদুল ভাই, আমাদের পুরা টিম মেম্বার। আমরা সবাই কোলাহল পরিবেশ ছিল, গান ছেড়ে আমরা খুব আনন্দ যাচ্ছিলাম। আসলে কি বলবো, সবাই অনেক আনন্দিত ছিল আর উচ্ছ্বাসিত ছিল। আমাদের আরেকটি ট্যুর হয়তো নেক্সট আমরা সিলেটের জন্য আপনাদেরকে সিলেটকে দেখাবো। আমরা আজকে সোনাই ছড়ি দেন হচ্ছে, তার সাথে আপনাদের মেলকুম এবং হচ্ছে গুলিয়াখালী বিচ প্রত্যেকটা স্পটের ডিটেল থাকবে। আসলে কি বলবো, সবচেয়ে বেশি মজা হয় কখন আমরা যখন গন্তব্য স্টার্ট করি তখনই। আসলে স্পটের চেয়ে বেশি সবচেয়ে ভালো লাগে আপনি যে এই জার্নিটা গাড়িতে যে আমরা হাইস গাড়িতে জার্নিটা করি ওইটা সবচেয়ে ভালো লাগে। কারণ পিছনে সবাই মিলে হই হুল্লা। তারপর আমরা হালকা পাতলা নাস্তা খাওয়ার জন্য আমরা একটু গাড়িটা ব্রেক দিয়ে আসলে আমরা এখানে যারা সিগারেট খেতে চাচ্ছে সিগারেট খেতে, বা যারা পানি পিপাসা হালকা হালকা নাস্তা খাওয়ার জন্য, তখন প্রায় রাত 2টা 2:30টার মতো বাজে আমরা এখানে আসছি কুমিল্লাতে। কুমিল্লাতে আমরা এখানে এসে একটু জাস্ট হালকা নাস্তা খাওয়ার জন্য, কারণ আমরা যেহেতু 12টায় রওনা হয়েছি, আমরা 12টায় সবাই খাওয়া দাওয়া, তারপর আবার গন্তব্যের উদ্দেশ্যে আবার এই যে গাড়ি ছুটলো। আসলে রাতে এত সুন্দর লাগে পরিবেশ, মানে মনোমুগ্ধকর। আমাদের ভলিউম ফুল ছিল, আমাদের গানের ভলিউম ফুল ছিল। এক একজন এক এক রকম গান শোনার বলতে বলতে ফাইনালি আমাদের গন্তব্য প্রায় আমরা চলে আসছি। আমরা নামার পরে হয়তো এখানে আসলে আমরা এখানে একটা হোটেলে নাস্তা করি। এই হোটেলটা হচ্ছে এটা। এখানে আপনার কি বলবো, এখানে একটা মাত্র হোটেল আছে। আর এখানে খুব পরিবেশটা এত সুন্দর না হলে দুপুরে লাঞ্চ আপনাদের সঙ্গে এখানে আমাদের তন্দুর রুটিগুলি বানানো হয়। এই যে আমাদের অর্ডারি মালগুলি ছিল। আর এখানে এই যে পিছিয়ারা, আসলে আমরা এখানে বসে এখানে সামনে মিঠু দাসকে দেখতে পাচ্ছেন, আমাদের সাথে কেউ ছিল, আমাদেরই টিমমেট। আহ, এখানে মূলত আসলে এই যে এখানে সবাই এখানে সকালে নাস্তা খাচ্ছে সবাই, যে পারভেজ ভাই, এখানে সবাই আসলে সারা রাত পিপাসা ছিল, সবাই মোটামুটি ভালো ছিল। এই যে পাশে ড্রাইভার ভাই ছিল, এই যে এখানে রিয়াজুল ভাই, এইখানে আমি ছিলাম। আসলে এখানে সবই ভালো ছিল, খাবারগুলি খুবই সুস্বাদু, কিন্তু বাজির একটু জাল ছিল। তারপর আমাদের উদ্দেশ্য শুরু হয় সোনাময়ী সোনাইছড়িতে। আসলে সোনাইছড়ি যাওয়ার জন্য আপনাকে 28 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। একদম মেন ঝর্ণায় যাওয়ার জন্য সোনাইছড়ি ঝর্ণায় 28টা পথ পাড়ি দিতে হয়। এখানে আমরা আসলে তো আমরা চিনি না, এখানে আমাদের একটা গাইড ছিল, আমরা তার সাথে তার পথ ধরে ধরে যাই। আমাদের এখানে গাইড ছিল সাকিব ভাই। আমরা সাকিব ভাইয়ের ইনস্ট্রাকশন মতে এই যে এখানে কুকুরটা দেখতে পাচ্ছেন, এই কুকুরটা শেষ পর্যন্ত আমাদের সাথেই ছিল। আসলে এটা সাকিব ভাইদের একটা আমাদের যে গাইড ছিল ওনাদের এই পালিত কুকুর। আর আমরা এখানে একটা বলে রাখি যে সাকিব ভাইদের যে হোটেলটা বা গাইড, তাদের একটা হোটেল আছে। হোটেল অ্যাকচুয়ালি হোটেল না, ঘরোয়া পরিবেশে তাদের বাসায় নিয়ে খাবার খাওয়া। আমরা কতজন খাবো অর্ডার দিয়ে আসছিলাম। আমরা সেই খাবারগুলো হয়তো আপনাদেরকে ভিডিও মাঝখানে দেখাবো বা খাবারের সময় আমরা দেখাবো। এখানে আসলে পরিবেশটা খুবই মুগ্ধকর ছিল, মনোমুগ্ধকর পরিবেশটা ছিল। এরকম যে বৃষ্টি হবে হবে না, আসলে আমরা চাইছিলাম যে বৃষ্টি হলে একটু ভালো হয়, কিন্তু অ্যাকচুয়ালি বৃষ্টি কোনো পরিবেশে ফোঁটা ফোঁটা দিলে বৃষ্টি পড়ছিল, তারপরে বৃষ্টির কোনো ইয়ে ছিল না, কিন্তু পরিবেশটা খুবই সুন্দর ছিল। আর আমাদের এখানে সবচেয়ে হইহল্লা বা খুশিতে ছিল শহীদুল ভাই। আসলে উনি কি বলবো, উনি অনেক আনন্দ মনে হয় সবচেয়ে বেশি উনি আনন্দ করছেন। এখানে হালকা বাইয়াতে এখানে এই অল্প পানির মধ্যে 2-4টা মাছ আমরা দেখতে পাইছিলাম। এই যে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে তাড়াহুড়ার মধ্যে তো পরিবেশটা খুবই 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 ভালো ছিল। আপনারা যারা সোনাইছড়িতে যেতে চান তারা অবশ্যই গাড়িকে নিয়ে আসবেন, আসলে গাড়ি নিয়ে আসলে ভালো হয়। আর প্রত্যেকের জন্য একটা ইনস্ট্রাকশন থাকবে, আপনারা সবাই অবশ্যই অবশ্যই অ্যাংলেট পরে যাবেন, কারণ এখানে পাথরগুলি খুবই পিচ্ছিল। আর এখানে আরেকটা জিনিস, যোগ মানুষকে কামড়ায়। আসলে এখানে যোগ আছে, আপনারা বৃষ্টির দিনে বেশি পাওয়া যায়। এই পাথরের পথ ধরে ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আসলে যোগের জন্য আপনারা একটু পর পর খেয়াল করবেন আপনাদের পায়ে কামড় দেয় কিনা। আসলে খুবই বিপজ্জনক। এই যে আপনাদের বলছিলাম যে কুকুরটা সাথে ছিল, এই যে কুকুরটা আমাদের সাথে সাথে
একদম গন্তব্য শেষ পর্যন্ত সোনাইছড়ি ঝর্ণার যে মূল আকর্ষণ সে পর্যন্ত ছিল। আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিমমেটগুলো খুবই প্রত্যেকের পায়ে অ্যাংলেট ছিল, কারণ অ্যাংলেট ছাড়া আপনারা মানে কোনো রকম বিপদ হওয়ার মতো পরিস্থিতি যেন না হয়, এই জন্য আপনারা সবসময় সাবধানতা অবলম্বন করুন এবং প্রত্যেকে পানি নিয়ে যাবেন, কারণ 28 কিলোমিটার পথ বাড়ির কথা না। আপনি হালকা নাস্তা নিয়ে যাবেন। আমরা নিয়ে গিয়েছিলাম পানির বোতল, সাথে নিয়ে গিয়েছিলাম খেজুর। আসলে খেজুর খেলে ইনস্ট্যান্ট আপনাদের শক্তি এনার্জি বুস্ট করে, এই জন্য খেজুর নিয়ে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা খেজুর আর পানির বোতল শুধু আনিনি, আমরা সাথে আরও বিস্কিট টিস্কিট নিয়েছিলাম। আসলে আমাদের এক ভাই দায়িত্বে ছিল, উনি গাড়িতে উঠাইতে ভুলে গেছিল, তালতলা মার্কেটে ফেলে গিয়েছিলাম, যার কারণে বিস্কিট ছিল না। আমরা ভোর সকালে আর তো খাবার কেনার মতো কোনো পরিস্থিতি ছিল না। আমরা একদম খুবই খুবই সকালে, কেউ পৌঁছানোর আগে আমরা এখানে মানে সোনাইছড়িতে যে পৌঁছাই, যার কারণে আমরা হয়তো সকাল নাস্তা খেয়ে চলে আসি, সাথে মানে মাঝপথে খাওয়ার জন্য আমরা এনার্জি বুস্টের জন্য আসলে আমাদের যে ছিল খেজুরই যথেষ্ট ছিল। এবং প্রত্যেকের জন্য আমরা একটি করে 1/2 লিটার পানির বোতল দিয়েছিলাম, যে সবাই সবারটা হাতে রেখেছিল, আমারটা আমার হাতে ছিল। এবং প্রত্যেকের একটা উদ্দেশ্য বলি, এখানে গেলে হালকা খাবার নিয়ে যাবেন, কারণ 28 কিলোমিটার পথ মানে পাড়ি দেওয়াটা আসলে সহজ কথা নয়। মাঝরাস্তায় আপনাদের খিদা লাগবে, দেন হচ্ছে পানি পিপাসা লাগবে, সাথে পানির একটা বোতল, দেন হচ্ছে হালকা নাস্তা। সবচেয়ে ভালো হয় আপনারা খেজুর নিয়ে যাবেন, আসলে খেজুর সাথে সাথে কি এনার্জি বুস্ট করে। প্রত্যেকটা পাথর এখানে এই যে মাথায় ব্যান্ডেজ পরা যে ভাইটা ছিল, উনি আমাদের গাইড ছিল, ওনার নাম হচ্ছে সাকিব। আর ওনার নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখতে পাচ্ছেন এই যে পাহাড়ি রাস্তা, এই পাথরের মাঝখান দিয়ে এই যে উপরে যাওয়া, মানে খুবই একটা কি বলবো, খুবই খুবই সুন্দর একটা পরিবেশ ছিল। দেন হচ্ছে খুবই আনন্দদায়ক একটা ট্রিপ ছিল। এখানে যারা ছিল প্রত্যেকে আন্তরিক ছিল। আমরা যে 12 জন ছিলাম, ড্রাইভার সহকারে 13 জন, ড্রাইভার ভাইকে অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও সে আমাদের সাথে আসে না, বলে গাড়ি চালাইতে হবে, আমাকে একটু ঘুমাইতে হবে। দেন সে আসলে গাড়িতে ঘুমিয়েছিল, তারপর সে গুলিয়াখালী বিচ আমাদের সাথে ছিল, কিন্তু আসলে সোনাইছড়িতে উনি যায় না, বলে 28 কিলোমিটার পথ পাড়ি দিলে হয়তো রাতে আপনাদের নিয়ে হয়তো খালেও পরে যেতে পারি, না ঘুমাইলে হয়তো দেখেছে আগামীকালকে ড্রাইভ করা বা রাতে ড্রাইভ করা আপনাদের জন্য খুবই বিপজ্জনক হবে। আর ওনার রিকোয়েস্টে ওনাকে হয়তো আমরা নিই না। আমরা অনেক দেখতে পাচ্ছেন কতটা উপরে, এখান থেকে যে পিছিল খাইলে আপনার মনে করেন মাথা ফেটে যাওয়ার সম্ভাবনা। এর চেয়ে ভয়ানক কিছু জায়গা আছে যেখান থেকে আপনি একটু পা স্লিপ করলে আপনি মৃত্যুর মতো ঝুঁকি, মানে মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি, যে পড়লে আপনাকে হয়তো খুঁজে পাওয়া সম্ভব, বা মাথা টাথা ফেটে আপনি ওইখানে হয়তো ডেড হয়ে যাবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমরা এখানে যেতে যেতে ছবি তোলার জন্য সবাই ছবি তুলতে যায়। এখানে টুকটাক 2-1 জনের মধ্যে ঝগড়া হয়। অ্যাকচুয়ালি ঝগড়াটা আমার সাথেই হয়, কারণ আমি আবার অবাধ্য ছেলের মতো মানুষের কথা শুনতে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা গভীর, এই যে নিচে দূর নিচে দেখতে পাচ্ছেন, প্রায় 1 থেকে 150 ফুট নিচে। আমরা আস্তে আস্তে উপরে উঠতে উঠতে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম। কি বলবো, ঝগড়া লাগার পর আমার মেজাজ এত খারাপ হয়েছিল, আমার যে পানির বোতলে ছিলাম জিদ দিয়ে পানিটা ফেলে দেই। আর দেন আরেকজন নিতে গিয়ে মানে পানিটা ফেলে দেওয়ার পর একজন নিতে গিয়েছিল, তখন আমি বোতলটা তুলে একদম পানির মুখটা খুলে পানি ফেলে দিই, যাতে পানিটা আমার বরাদ্দ পানি যাতে তারা কেউ না খেতে পারে। এই শহীদুল ভাইকে দেখতে পাচ্ছেন খুবই টায়ার্ড, প্রায় 1 থেকে 150 ফুট, মানে কি বলবো 1 থেকে 150 ফুট উপরে উঠতে হয়। আর ফাইনাল কথা হচ্ছে আপনার পানি নিয়ে যাবেন, আমার মতো রাগ করে কেউ পানি ফেলে যাবেন না। আসলে টিমমেটটা সাথে আমার একটু ছবি তোলা নিয়ে আসলে অ্যাকচুয়ালি এখানে গ্যাঞ্জামটা হয়, যার কারণে আমি পানির বোতল দেন হচ্ছে খেজুরগুলি সব আমি ফেলে দিই। মানে আমার রাগ একটু অন্যরকম। এই যে কুকুরটা বলছিলাম যে আমাদের সাথে সাথে একদম ফাইনাল ডেস্টিনেশন পর্যন্ত সে আমাদের সাথে ছিল। এই যে আপনার রাস্তা দেখতে পাচ্ছেন, এইখান থেকে কোনো রকম একটু স্লিপ করলে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 2 থেকে 250 ফুট গভীর, এখানে পড়লে আপনাকে খুঁজে পাওয়া বা উদ্ধার করতে করতে হয়তো আপনি আর থাকবেন না জীবিত। আর এই দুর্গম পাহাড়ের পথে আপনাকে উদ্ধার করার মতো কোনো মানে উদ্ধার করার মতো কোনো যানবাহন বা যান আসবে, বা কোনো উদ্ধারকারী যাই বলেন না কেন নিয়ে আসার মতো এখানে এমন কোনো পরিস্থিতি নেই। আমরা অলরেডি মনে হয় প্রায় 10-12 কিলোমিটার ভিতরে গভীরে প্রবেশ করে ফেলছি। এই যে এখানে যে সরু রাস্তাটাতে যাচ্ছেন, অবশ্যই অবশ্যই আপনারা খুবই সতর্ক যাবেন। এই যে 2 পাহাড়ের মাঝখান দিয়ে দেখেন অপূর্ব সৌন্দর্য, এই ঠিক মূলত এইখানে এসে আমার ঝগড়াটা হয়। এই 2 পাহাড়ের মাঝখানে ছবি তোলা নিয়ে আমার সাথে খুব ঝগড়াটা হয়। আপনারা এই ভুলটা কখনো করবেন না, কারোর সাথে রুমমেটের সাথে বা সরি যাদের সাথে ট্রিপে যাচ্ছেন তাদের সাথে কখনো ঝগড়া করার চেষ্টা করবেন। কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে গেছিলো, আমি ঝগড়া করতে বাধ্য হই।
অ্যাকচুয়ালি সারাদিন বা সারা রাত ক্লান্ত থাকার পরে যখন ছবি তোলা নিয়ে কথা হয় তখন এমনিতে মাথাটা হট হয়ে যায়। আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে কোনো রকম পা স্লিপ করে নিচে পড়লে মানে উদ্ধার করার মতো কোনো পরিয়া নেই। তারপর আমরা ফাইনালি এখান থেকে নিচে আস্তে আস্তে নিচে নামতে আমরা মূল ফাইনালি দেখেন পরিবেশ, পাথর যে পাহাড়, পাহাড় যে কত সুন্দর, এই দুই পাহাড়ের মাঝখান দিয়ে কি সুন্দর রাস্তা। মনে হয় মানুষ তৈরি করা রাস্তা জীবনে এত সুন্দর হবে না, সৃষ্টিকর্তার তৈরি, এই জন্য এত সুন্দর। আসলে সৃষ্টিকর্তা ছাড়া এরকম প্রাকৃতিক সৌন্দর্য বা প্রাকৃতিক সৌন্দর্যের কোনো কিছু মানুষের তৈরি বা কৃত্রিম তৈরি এরকম সৌন্দর্য হতে পারে না। মনে হইতেছে একদম সৃষ্টিকর্তা তার নিজ হাতে সাজিয়ে রাখছে। এখানে দেখতে পাচ্ছেন যে গাইড এদিক দিয়ে যাচ্ছিল, আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম। আসলে এই দিক দিয়ে গেলে আপনার পানি বেশি পড়বে ওই পাশটাতে। আসলে আমরা তো এখানে প্রথম, যার কারণে আমরা গাইডে পরে আমি প্রথম এদিক দিয়ে যাচ্ছিলাম, পরে আমি চেঞ্জ করে ওই দিক দিয়ে যাই। তারপরেও আমি পানিতে আমার প্যান্ট সব ভিজে যায়। ফাইনালি আমরা এখান থেকে আস্তে আস্তে, রাস্তাগুলি খুবই মানে খুবই পিচ্ছিল ছিল, আর যদি বৃষ্টি হয় তাহলে মারাত্মক অবস্থা। অবশ্যই অবশ্যই আপনারা হয় হয় আপনারা অ্যাংলেট পরে আসবেন বা বেল্টওয়ালা জুতা পরে যাবেন, যাতে করে আপনাদের মানে জার্নিটা খুব সুন্দর হয়। এখানে পরিবেশটা আপনি কি বলবো, যদি বর্ষা সিজনে যাইতেন মানে বোঝানোর মতো ছিল না যে এইখানে যে প্লেসটা কি সুন্দর। আর এখানে আপনি পিচ্ছিল দেখতে পাচ্ছেন, এখানে অবশ্যই অবশ্যই কিছু না কিছু প্রোটেক্ট নিয়ে যাবেন। আমি তো ডাবল অ্যাংলেট পরেছিলাম, যার কারণে খুবই স্বাচ্ছন্দ্য বোধে আমি হাঁটতে পারছি। আসলে 28 কিলোমিটার পথ, আমি প্রথম যখন আমি মানে সোনাইছড়িতে যাব 28 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হবে, আবার পাহাড়ে উঠে আবার নামতে হবে, তখন আমার এক প্রকার মানে আমার মেজাজ খারাপ হয়েছে। 28 কিলোমিটার পথ হাঁটা ভারী কথা, কিন্তু একসাথে থাকতে থাকতে কখন যে 28 কিলোমিটার পথ পাড়ি দিয়েছি মানে বলতেই পারবো না। কুকুর দুইটা দেখতে পাচ্ছেন, আসলে কুকুর দুইটা এতটা এক্সপার্ট, মনে হয় ওরা রাস্তাগুলো একদম মুখস্থ। আসলে পৃথিবীর মধ্যে বিশ্বস্ত প্রাণী, মালিকের বিশ্বস্ত প্রাণী থাকলে সেটা হচ্ছে একমাত্র কুকুর। আপনি ঘুমিয়ে গেলেও ওই কুকুর রাতে আপনাকে পাহারা দিবে, আপনার সম্পদকে পাহারা দেবে। তাই কুকুরগুলো আমাদের বিশ্বস্ত ছিল, সে আমাদের সাথেই ছিল। কি বলবো, বলার মতো আর মানে কি বলবো। আসলে প্রাকৃতিক সৌন্দর্য, চট্টগ্রাম এমন একটা প্লেস বাংলাদেশের, এই চট্টগ্রামে আপনি মানে ঘুরে শেষ করতে পারবেন। আমার মনে হয় 1 বছর ঘুরলেও মনে হয় আপনি চট্টগ্রাম ঘোরা শেষ হবে না। মানে এত সুন্দর সুন্দর প্লেস বা এত স্পট আছে যা বলার বাইরে। আমরা চট্টগ্রামের আগের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম সপ্তধারা, সহস্রধারা ঝর্ণা, তারপর আরো অনেক কিছু, বাট আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসি সোনাইছড়িতে। এই দেখেন এই যে একটা এই যে পাহাড়, মনে হচ্ছে পাহাড়টা, এই পাথরের পাহাড়টা হয়তো যে কোনো মুহূর্তে আপনি এমন ভাবে সজ্জিত, আনবিলিভেবল, আনবিলিভেবল, বিশ্বাস করার মতো না। মানুষ জীবনে এরকম সৌন্দর্য তৈরি করতে পারে না। আপনি বিশ্বে বহুত বহুত জায়গায় ঘুরতে যাবেন, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের প্রাকৃতিক লীলাভূমি বা প্রাকৃতিক সৌন্দর্যের দেশ বাংলাদেশকে বলতে হবে, কারণ বিশ্বের কোথাও এমন প্রাকৃতিক সৌন্দর্য নেই। 2-4টা থাকলেও থাকতে পারে, কিন্তু বাংলাদেশের মতো না। এত দুর্গম পথ, 28 কিলোমিটার দুর্গম পাড়ি দিয়ে একটা ঝর্ণা দেখতে যাবেন, আর সেই ঝর্ণায় যেয়ে যদি এখন পানি না পান তখন কেমন লাগবে। আসলে বর্ষা সিজনে পানি থাকে, আর নর্মালি আপনি এই যে গ্রীষ্মকালে, আমরা যে গ্রীষ্মকালে যাই তখন পানি মানে খুবই পরিমাণ অল্প থাকে, কিছু বলার থাকে না, কিন্তু পরিবেশটা খুব সুন্দর। এই যে দুর্গম দুই রাস্তার পাহাড়ে মাঝখান দিয়ে এরকম রাস্তা কখনো কল্পনা করা যায়? আপনি হয়তো কখনো কল্পনা করেননি যে এরকম রাস্তাও হতে পারে, আর এখান দিয়ে মানুষ চলাফেরা করে মানে প্রতিনিয়ত। বিশেষ করে শুক্রবার ফ্রাইডেতে হাজার হাজার পর্যটক আসে। আসলে যারা ভ্রমণ পিপাসু বা যারা পাহাড় ট্রেকিং করতে ভালোবাসে তারা অবশ্যই এইসব জায়গাতে আসবে। এই যে আপনার মাছ দেখতে পাচ্ছেন, এই যে মাছ এখানে দৌড়াদৌড়ি করতেছে, আসলে অল্প অল্প একটু পানিতে ছোট ছোট মাছ আছে। আমি 2-1টা মাছ ধরার চেষ্টা করছিলাম, তখন গাইড ভাই বলে আপনি এখানে রেখে নিয়ে পরে থাকলে পিছনে পড়ে যাবেন। তারপরে ফাইনালি ওনার সাথে আমরা চলতে থাকি, কিন্তু একটা পর্যায়ে যখন ঝগড়া হওয়ার পরে আমি আমার মতোই রাস্তায় হাঁটা শুরু করি। আর 2-1টা জায়গায় যে আমি স্পট ভুল করে ফেলি, তখন গাইড আমাকে দেখাই দিই। যেমন এই যে এই সরু রাস্তাতে যেতে হবে, আমি এই পাশে একটা রাস্তা ছিল, আমি ওই দিক দিয়ে রাস্তা হাঁটতেছিলাম 2টা পাহাড়ের বা 2টা বিশাল পাথরের মাঝখান দিয়ে। আপনি কল্পনা করতে পারবেন না যে 2টা পাথর একটু 19 থেকে 20 হলে মনে হয় আপনার গায়ে পড়বে, কিন্তু দেখেন প্রত্যেকটা পাথর এখানে মানুষ যাওয়ার জন্য অধীর আগ্রহ। ফাইনালি আমি আমার ফেসটাকে আপনার রিভিল করলাম এখানে। এতক্ষণ আমি মতির মুন্না ছিলাম আপনাদের সাথে। এই পরিবেশটা খুবই সৌন্দর্য ছিল।
মানে কি বলবো, এই যে আঁকা বাঁকা পথ, পাথর দিয়ে হাঁটা খুবই খুবই রিস্কিজনক। আসলে বলার মতো কিছু নাই, আপনারা প্রত্যেকের উপর উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা চট্টগ্রাম শহরটা ঘুরবেন। চট্টগ্রামে খুব সুন্দর সুন্দর প্লেস আছে, গুলিয়াখালী বিচ আছে, তারপর সহস্রধারা, সপ্তধারা, তারপরে হচ্ছে আপনার সীতাকুণ্ড, প্রত্যেকটা স্পট আপনারা ঘুরবেন। আমি চেষ্টা করব চট্টগ্রামের প্রত্যেকটা স্পটে এক একটা ভিডিও আপনাদেরকে দিতে। আসলে আমরা থ্রি ফ্রেন্ডস ব্লগ থেকে, আমি মুন্নায় আপনাদের সাথে আছি, আমার সাথে আমার দুইটা ফ্রেন্ড ছিল, রাজীব এবং হচ্ছে আপনার রুবেল। তারা হয়তো ব্যস্ততার কারণে এই ট্রিপে আসেনি। আমি আরেকটা টিমের সাথে আমি আসি, যার কারণে তাদের সাথে আমার বন্ডিংটা তো ভালো ছিল না, যার কারণে তাদের সাথে আমার ঝগড়াও হয়। শুধু একবার না, আরও দুই একবার ঝগড়া হয়। কিন্তু ফাইনালি গুলিয়াখালী বিচে যাওয়ার পরে যার সাথে মূলত ঝগড়া হয়, সেই পারভেজ ভাইয়ের সাথে আমার আবার মিট হয়। আসলে অ্যাকচুয়ালি আমি তার সাথে মিট করতে চাইনি, তারপরও ওনার রিকোয়েস্টে উনি বলে তুই কি আমার সাথে রাগ করে থাকবি। আসলে উনি আমার শ্রদ্ধেয় এক বড় ভাই, তার সাথে আমি রাগ করে থাকতে পারিনি। আমার অ্যাকচুয়ালি আমার, তারপরে ওনার যখন উনি আমার হাত ধরে টান দিয়ে বল চল ছবি তুলি, তখন আর আমি রাগ করে থাকতে পারিনি। ফাইনালি তার সাথে আমার গুলিয়াখালী বিচে যাওয়ার পর কথা হয়, এর মাঝখানে সারা বিকেলও তার সাথে আমার কথা হয় না। আসলে পরিবেশ সুন্দর, সবই সুন্দর। আসলে মানুষ মন মতো না হলে আসলে ট্রিপের মজা থাকে না। যে বললাম, এই যে এখানে এই পুরাটা সোনাই ছড়িতে আমার একটু ভালো লাগে না, কারণ হচ্ছে তাদের সাথে ঝগড়া করে। আমরা 13 জনের মধ্যে আমি একা ছিলাম, তারা 12 জন একসাথে ছিল। হয়তো অবশ্যই ভিডিও শেষে গেলে আপনারা হয়তো বুঝতে পারবেন, তারা একরকম ছিল, আমি একরকম ছিল। তাদের সাথে আমি কোনো আম, একসাথে গ্রুপ ফটো এখানে উঠাই নাই, তারা তাদের মতো উঠাইছে, বাট আমি কখনো তাদের সাথে উঠাই নাই, বা অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও আমি তাদের সাথে যাই না। আমি আবার এক কথার মানুষ, আমি যা যেখানে যেটা না করি সেটা আমি হয়তো কখনো করার চেষ্টাও করি না। আমি বলছি আমি এখানে ছবি তুলবো না তাদের সাথে, আমি ছবি উঠে নেই। ফাইনালি যখন পারভেজ ভাই আমার হাত ধরে টান দিছে বা ছবি তোলার জন্য বলছে, তখন আমি আর রাগ করে থাকিনি। কারণ আসলে পারভেজ ভাই আমার মানে খুব দীর্ঘ দীর্ঘ পরিচিত বা অনেক দিনের পরিচিত এক বড় ভাই। আর ফাইনালি উনি আমাকে অনেক জায়গায় অনেক ভুল ত্রুটি বা অনেক কিছুতে হেল্প করছে, যার কারণে পারভেজ ভাইয়ের সাথে আমি রাগ করে থাকি না, বা ওনার সাথে আমার প্রায়ই দেখা হয় বা কথা হয়। আসলে কি বলবো, পারস ভাইয়ের সাথে রাগ করে থাকার মতো আমি ছিলাম না, বা রাগ করার কথা ছিল না। হয়তো ছবি তোলা নিয়ে একটু হয়। ফাইনালি আমরা আস্তে আস্তে করতে করতে ওই দেখেন আপনি, দুর্গম পথ, মানে বিশ্বাস করার মতো না ভাই, এই পথ দিয়ে হাঁটা খুবই কষ্ট। পরে আমরা আস্তে আস্তে আমরা শেষ প্রান্তে প্রায় কাছাকাছি চলে আসছি, কিন্তু যাওয়ার পর আমার মনটা খারাপ হয়ে যায়। কারণ এখানে যে পরিমাণে ঝর্ণার আশা করেছিলাম, ওই ঝর্ণার ছিটাফোঁটাও ছিল না। মনে হয় একটু একটু পানি পড়তেছিল, মানে যেটা দেখে মানে আমি প্রস্তুত ছিলাম না। আমি তো ভাবছিলাম হয়তো ঝর্ণাতে মিনিমাম একটা পানি থাকবে বা আমরা ভিজবো, এরকম কোনো কিছু না। অল্প একটু, যে একজন বলতেছে আমার পায়ে জোক লাগছে, দুই তিনটা পায়ের পায়ে মানে জোকে কামড় দিছে, দেন হচ্ছে আমার পায়েও জোকে কামড় দিছে। আপনার এটাতে সাবধান থাকবেন। এখানে জোক অবশ্যই আছে, অবশ্যই বিশেষ করে বৃষ্টির দিনে বেশি দেখায়। আর এমনিতে নর্মালি পাথরে কমই, কিন্তু যে জায়গাতে আপনার হালকা মাটি বা কাদা মাটি, ওইখানে জোকগুলি বেশি থাকে, একটু ঝোপঝাড়ের মধ্যে আপনারা ইয়ে করবেন। এই যে ফাইনালি আমরা চলে আসছি, এই যে এখানেই হচ্ছে সোনাইছড়ি বিচের শেষ, মানে সোনাইছড়ি বিচের বা সরি সোনাইছড়ি ঝর্ণার শেষ মতো। এই যে আপনাকে বলছিলাম যে ফাইনাল যে মানে ঝর্ণা, যেটা দেখে প্রস্তুত ছিলাম না, এই যে অল্প অল্প একটু একটু পানি দেয়। আসলে বর্ষাকালে গেলে এখানে পানির পরিমাণটা ভালো থাকে। আর নর্মালি এখানে গ্রীষ্মকালে এরকমই পরিবেশ থাকে এই ঝর্ণা দেখার জন্য। মানে আমরা 28 কিলোমিটার পাড়ি দিয়ে ঝর্ণা দেখবো, মানে এটা আমি প্রস্তুত ছিলাম না। আসলে ঝর্ণা যেমন তেমন পরিবেশটা খুবই খুবই মনোমুগ্ধকর ছিল, যার কারণে হয়তো সবচেয়ে বেশি ভালো লাগছে। কারণ গাছপালা, পাহাড় দুই ধারে, এখানে প্রত্যেকের মতো এসে সবাই এই যে এখানে একসাথে বসে রেস্ট নেওয়ার পরে, এই যে কি বলবো, সবাই সবার মতো ছবি তুলতেছে। আমি কিন্তু ছবি এখানে একটাও উঠাইনি, কারণ আমি তারপরে ফাইনালি আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা রওনা হলাম। এখান থেকে আবার আমরা পাহাড়ের চূড়ায় উঠে এক রাস্তা দিয়ে আমরা আসছি। 28 কিলোমিটার যাবার সময় হয়তো 13-14 কিলোমিটার রাস্তা, পাহাড় থেকে নামতে হয়তো অনেক কম সময় লাগে, কিন্তু আসতে অনেক সময় লাগে। কিন্তু মানে সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে যে উপরে উঠলাম আমরা, মানে আসলাম একটা পাহাড়ের, মানে দুই পাহাড়ের মাঝখান দিয়ে, কিন্তু উপরতে আমরা পাহাড়ের উপর দিয়ে আবার আমরা হেঁটে হেঁটে হয়তো আবার গন্তব্য, মানে আমরা আবার যেখানে থেকে স্টার্ট করছি ওইখানে যে আবার থামবো। কিন্তু এখানে রাস্তাগুলি খুবই খুবই সুন্দর ছিল উপরে। এখান থেকে নামতে মানে নামার জন্য মানে কি খুবই ভালো লাগতেছিল, বাট এখানে দেখতে পারতেছেন রাস্তা খুবই সুন্দর রাস্তা ছিল। কিন্তু আসার সময় মানে সোনাইছড়ি ঝর্ণা দেখার জন্য যে রাস্তা ছিল, পাহাড়ি রাস্তা না, এটা হচ্ছে পাহাড় থেকে উপর থেকে নামার রাস্তা।
মানে বিশ্বাস করা যায় যে রাস্তাটা কীরকম? আসার সময় দুই পাহাড়ের মাঝখান দিয়ে আসছি, আর যাওয়ার সময় পাহাড় উপর দিয়ে থেকে নামতেছি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা খুবই খুবই মানে নিচের দিকে ছিল। আমরা হাঁটতে 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 মানে বিশেষ করে আমি কখনো এত হাঁটা হাঁটিনি, কারণ আমি একটু অলস টাইপের, মানে হাঁটা খুব পছন্দ করি না বললেই চলে। আমি এ, 1 কিলোমিটার রাস্তা আমি কখনো ইচ্ছাকৃতভাবে হাঁটি না, আমি নর্মালি চেষ্টা করি রিক্সা দিয়ে যাওয়ার জন্য। কিন্তু এখানে 28 কিলোমিটার যাওয়ার সময় 15 কিলোমিটার, 15 বা 17 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়েছি। মানে আমি বিশ্বাস করতে পারিনি আমি নিজেকে যে আমি এত পথ মানে হাঁটতে পারি। একটু অলস টাইপের তো, এই জন্য। হাঁটার মধ্যেও একটা মজা ছিল, একটু পর পর সবাই চেক দিচ্ছিল কাউকে ঝুঁকে কামড় দিচ্ছে কিনা, বা কেউ কোথাও মানে হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে পড়ে গেল কিনা। অনেকে মানে ফাইনালি কি বলবো, সবাই পানিতে, আমি তো পানি ফেলেই দিয়েছিলাম। দু একজনের কাছে পানি ছিল, সবাই পানি নিয়ে কারাকারি করতেছিল যাওয়ার সময়। কারণ আসলে এত দ্রুত যে মিঠো ছবি তুলছে, এই যে সামনে যার সাথে ঝগড়া হয়েছিল মাঝখানে যে গ্রে কালার টি শার্টটা পরা চিকন, সেই হচ্ছে পারস ভাই, তার সাথে আমার মূলত ঝগড়াটা হয়। বন্ধুরা, আপনারা সবাই অবশ্যই অবশ্যই সোনাইছড়িতে যাবেন। সোনাইছড়ি খুব সুন্দর একটা প্লেস। আসলে এই যারা ঢাকা শহরে থাকে, আমরা এই চার দেওয়ালের মধ্যে থাকতে থাকতে মানে ক্লান্তি চলে আসে, মানে মনের মধ্যে অস্থিরতা কাজ করে। মাঝে মধ্যে ঘুরলে মনটা ফ্রেশ হয়, আর রিফ্রেশমেন্ট হলে আপনার কাছে দেখতে পাচ্ছেন যে পাহাড়, মানে আমরা কি বলবো, মানে 200-300 ফুট নিচে নামতেছি, মানে নিচে নামতেই আছি, মানে রাস্তা নামার কোনো শেষ নাই। মানে আপনি মানে বুঝবেন না যে আপনি নামতেছেন, মানে 17-18 কিলোমিটার রাস্তা কখন চলে যাবে চোখের পলকে মনে নিমিষে চলে যায়। এত দুর্গম পাহাড়, দুর্গম পাহাড়ে আপনার হাঁটা বা পাহাড় ট্রেকিং করা খুবই খুবই আনন্দদায়ক এবং বেদনাদায়ক আছে, যদি কোনো রকমভাবে আপনি আঘাতপ্রাপ্ত হন। আমি হাঁটতে হাঁটতে, যেহেতু আমি অ্যাংলেট পরেছিলাম, আমি মানে বেল্টওয়ালা জুতা নেই আমি, যার কারণে আমি মানে কিছুটা রাস্তা এরকম ছিল, মানে কাটা বিঁধে যাওয়ার মতো অবস্থায়, মানে হাঁটলে ব্যথা, কিছু করার ছিল না। ওই পরিস্থিতিতে নিজেকে মানায় নিতে হবে। আপনারা চেষ্টা করবেন অ্যাংলেট প্লাস হচ্ছে বেল্টওয়ালা জুতা পরার জন্য। এর মাঝে কে যেন একজন বলতেছিল যে 420 টাকার এক জোড়া জুতা দিয়ে 3-4টা পাহাড় ট্রেকিং করে ফেলছি। আমার ওটা শুনে ভালোই লাগছিল যে মানে এই 3-4টা পাহাড় ট্রেকিং করার জন্য উনি হয়তো 400 টাকা বা 500 টাকা যেমন জুতা একটা কিনছে, ওটা দিয়ে অনেকগুলি পাহাড় নাকি ট্রেকিং করছে। যাই হোক, এরকম আপনার এরকম 400-500 টাকা জুতাতে পাহাড় ট্রেকিং করতে যাবেন না। সবসময় অবশ্যই চেষ্টা করুন ভালো জুতা নিয়ে যেতে, কারণ দেখা গেল আপনি জুতা নিলেন কিন্তু ছিঁড়ে গেল, ওইটা আর মানে ফাইনালি কিছু হলো না। এমন কিছু রাস্তা আছে যেখানে আপনার হাঁটতে গেলেও খুবই কষ্ট হবে, যেটা আমি অনুভব করছি। তারপরে আমি কাউকে কিছু বলিনি, কারণ আমি তখন রাগান্বিত ছিলাম। আমি রাগান্বিত থাকলে নিজে কষ্ট পেলেও আমি কাউকে কোনো কিছু বলি না, যেটা হয়তো আপনাদের ভিডিওর সাথে শেয়ার করতেছি। আপনারা অবশ্যই যাবেন, ক্লোজ বন্ধু বান্ধব নিয়ে যাবেন, ঝগড়াঝাটি করবেন না। আর রাস্তা দেখতে পাচ্ছেন খুবই খুব সুন্দর। এই যে আমি পিছন থেকে হয়তো আমার চেহারা দেখা যাচ্ছে না, ছায়াটা দেখা যাচ্ছে। এই যে সামনে যে হাঁটতেছে তার নামটা হচ্ছে আমি আসলে ভুলে গেছি, হৃদয় মনে হয়, মেবি হৃদয়, না না সরি ভুলে গেছি। যাই হোক, সবার সাথে রাগ করে আমি এখানে অনেকেই চিনি, মুখ চেনা চিনি, এত তাদের সাথে আমার ক্লোজ ছিল না। বললাম আমি আমাদের টিমের সাথে আসিনি, আমি অন্য একটা টিমের সাথে আসি। আসলে আসার মূল উদ্দেশ্য ছিল, আমি খুবই খুবই ক্লান্ত ছিলাম, মানে অনেক দিন কাজকর্মের মাঝখানে মানে বিশাল একটা গ্যাপ পড়ে গেছে। মানে ঘুরতে আসার মতো আর একটা মানে পরিস্থিতি ছিল না, বা পরিস্থিতি থাকলেও আসার মতো সময় হয়ে ওঠে নাই। যার কারণে আমি আমার টিম ছেড়েও আমি তাদের সাথে আসি। কিন্তু আসার পরে ঝগড়াটা হওয়ার পরে তাদের সাথে আমার বন্ডিংটা নষ্ট হয়ে যায়। তারপর তারা হয়তো আর দু একটা ট্যুরে গ্যাপে গেছে, বাট আমি তাদের সাথে আর যাইনি। বা আমরা নেক্সট যে ট্যুরটা আসবে আমাদের, মেবি আমরা চাঁদপুরে একটা ট্যুর দিব, হয়তো তখন আপনাদেরকে দিনে ডে ট্যুর দেখাবো, হয়তো লঞ্চ দিয়ে কীভাবে চাঁদপুরে যাবেন আসবেন ওইটা আমরা দেখাবো। ফাইনালি আসলে এখানে আমরা পাহাড় থেকে নিচে নেমে এই যে হালকা যে এই কাদামাটি বা আপনি হালকা পানির মধ্যে হাঁটবেন, তখন অবশ্যই একটু চোখ কান খোলা রাখবেন, কারণ এখানে যোগ থাকে। আসলে এগুলি কামড় দিয়ে কখন আপনারা সর্বনাশ করে ফেলবে আপনি টেরও পাবেন না। এই জন্য অবশ্যই একটু একটু পর পর চেক দিবেন। এখানে আমাদের সাথে যারা ছিল প্রত্যেকে একটু পর পরে মানে চেক দিতে ছিল। আসলে আমাকে একবার কামড়ে দিয়েছে, বাট আমি এতটা যোগকে ভয় পাই না। আসলে আমি মানে পোকামাকড় এই জিনিসগুলি, হাবিজাবি বক্কর চক্কর এই জিনিসগুলি খুবই ভয় কম পাই, কারণ আমি ভয় জিনিসটা আমার মধ্যে খুবই কম কাজ করে, যার কারণে আমি এগুলি খুবই ভয় কম পাই। আমি আমার মতো করে নিতে। ফাইনালি আমরা আস্তে আস্তে বলতে বলতে আমরা ফাইনাল ডেস্টিনেশনে চলে আসছি। তারপর আমরা ফ্রেশ হয়ে তারপর আমরা দুপুরে লাঞ্চ করে এখান থেকে হয়তো বিদায় নিয়ে আমরা গুলিয়াখালী বিচের উদ্দেশ্যে যাব। আর আজকের মতো আপনাদেরকে কি বলবো, যে ফাইনালি আমরা যে এখানে খাবার খেতে বলছিলাম, ঘরোয়া পরিবেশে রান্না করা হয়েছিল। আমাদের এখানে ছিল আলু ভর্তা, ডাল, সাথে ছিল মুরগি ভুনা,
এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে হচ্ছে এটা আসলে হোটেল বললে চলবে না, ঘরোয়া পরিবেশে রান্না। ওনার এখানে আমরা সকালে অর্ডার দিয়ে গেছিলাম, ওনার রান্না করে আছে। এখানে দেখতে পাচ্ছেন সবাই মানে কি বলবো, সবাই খুশি এখানে খাবার খাওয়ার জন্য। মানে ঘরোয়া পরিবেশে খুব সুন্দর একটা প্লেস। আপনারা অবশ্যই অবশ্যই এখানে আসবেন। এখানে আর নেক্সট ভিডিও হয়তো আপনার গুলিয়াখালী বীচ সম্পর্কে আমরা এখানে খাবেন, মনে হবে হোটেলে খাচ্ছেন না, নিজের বাসায় মনে খাচ্ছেন, এরকমই লাগবে। একদম গ্রামের পরিবেশ।